নমস্কার। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রাচীন গ্রন্থ নিয়ে আলোচনা করব। নাম বিজ্ঞান ভৈরবতন্ত্র। হ্যাঁ, নমস্কার। এটা তো দারুণ একটা টেক্সট। ভগবান শিব আর পার্বতীর মধ্যেকার কথোপকথন, যেখানে উপলব্ধির জন্য মানে সেলফ রিয়েলাইজেশনের জন্য ১১২টা মেডিটেশন টেকনিক বলা আছে। একদম। আর এর বিশেষত্ব হল কত ধরনের মানুষের জন্য কত রকম পথের কথা বলা আছে। খুব ব্যবহারিক একটা গাইড, তাই না? ঠিক তাই। মানে কোনো একটা নির্দিষ্ট দর্শন চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই, বরং অনেকগুলো দরজা খুলে দেওয়া হয়েছে, যে যার মতো বেছে নিতে পারে। আজ আমরা এর ৩৮ নম্বর শ্লোকে যে ধ্যান কৌশলটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করব। এটা মূলত শব্দ আর নীরবতা নিয়ে। হ্যাঁ, শ্লোক ৩৮। এই কৌশলটা শুনতে খুব সরল মনে হলেও এর ভেতরে কিন্তু বেশ গভীর ব্যাপার আছে। এর দুটো দিক আছে, বুঝলেন তো? হ্যাঁ, বলুন। প্রথমটা হলো কোনো একটা বাইরের নিরবচ্ছিন্ন শব্দ, ধরুন নদীর স্রোতের আওয়াজ বা ঝর্ণার শব্দ, কিংবা ধরুন মৌমাছির একটানা গুঞ্জন, সেটার উপর মনটাকে স্থির করা। আচ্ছা, একটানা শব্দ। আর দ্বিতীয় দিকটা কি? দ্বিতীয়টা হলো বাইরের সব শব্দ থেকে কানকে একেবারে সরিয়ে নেওয়া, মানে আক্ষরিক অর্থে কানে আঙুল দিয়ে বাইরের আওয়াজ বন্ধ করে দেওয়া। ও, আর তখন ভেতরে যে একটা অদ্ভুত নিস্তব্ধতা বা খুব সূক্ষ্ম একটা শব্দ শোনা যায়, সেটাকে মন দিয়ে শোনা, ভেতরের শব্দ বা নীরবতাটা। ইন্টারেস্টিং। তাহলে এটা অভ্যাস করতে গেলে ধরুন কেউ নদীর ধারে যেতে পারছে না সব সময়, ঘরে বসে কিভাবে করবে? ঘরে শান্ত হয়ে বসলেই হবে। মেরুদণ্ড সোজা কিন্তু আরাম করে বসা। তারপর দুই কানে আঙুল দিয়ে আলতো করে বন্ধ করে দিন কানের ছিদ্র। আচ্ছা। শুরুতে হয়তো মনে হবে কিছুই শুনছি না, বা নিজের শরীরের ভেতরের আওয়াজ, মানে হার্টবিট বা রক্ত চলাচলের শব্দ, ওগুলোই শোনা যাবে। হুম। কিন্তু কিছুক্ষণ যদি ওইভাবে স্থির হয়ে শুধু শোনার চেষ্টা করা যায়, বাইরের চিন্তাগুলো, মানে যেগুলো মাথায় ঘুরপাক খায়, সেগুলো আস্তে আস্তে কমে আসে। অর্থাৎ জোর করে চিন্তা চালানোর দরকার নেই, শুধু মনোযোগটা ওই ভেতরের শব্দ বা নীরবতার দিকে রাখা। কিন্তু মন তো ছটফট করবেই প্রথমে, তাই না? অবশ্যই করবে। মন তো চাইবেই হাজারটা কথা ভাবতে। এখানেই আসল ধৈর্যের পরীক্ষা। জোর করে কিছু করার নেই, শুধু সাক্ষী হয়ে দেখা কি ঘটছে, কি শোনা যাচ্ছে। ঠিক। নদীর শব্দের ক্ষেত্রেও একই। মন তো অন্যদিকে চলে যেতেই পারে, কিন্তু বারে বারে আলতো করে তাকে আবার ওই শব্দের স্রোতে ফিরিয়ে আনতে হবে, কোনো বিচার না করে, জাস্ট শোনা। এই যে ভেতরের সূক্ষ্ম শব্দের কথা বললেন, কান বন্ধ করলে যেটা শোনা যায়, তন্ত্রের দর্শনের কি কোনো বিশেষ মানে আছে? হ্যাঁ, আছে তো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। একে বলা হয় অনাহাত নাদ। অনাহাত নাদ? হ্যাঁ, অনাহাত মানে হলো যা কোনো আঘাত বা স্ট্রাইক ছাড়াই তৈরি হয়েছে, মানে আনস্ট্রাক্ট সাউন্ড। বিশ্বাস করা হয় এটাই সেই আদি শব্দ বা স্পন্দন, যা সৃষ্টির একেবারে মূলে আছে। ও আচ্ছা, কসমিক সাউন্ড। হ্যাঁ, বলতেই পারেন। বাইরের সব শব্দ যখন আমরা বন্ধ করে দিই, তখন এর একটা খুব ক্ষীণ আভাস আমরা পেতে পারি। এই শব্দ বা নীরবতার গভীরে ডুব দিতে পারলে মন তার নিজের উৎসে ফিরে যায়। বাহ! অনাহত নাদ, ধারণাটাই খুব পাওয়ারফুল। তাহলে এই পদ্ধতির আসল লক্ষ্যটা কি? শুধু মন শান্ত করা নাকি আরও কিছু? দেখুন, মানসিক শান্তি তো একটা প্রাথমিক ফল বটেই। মন যখন একটা কিছুতে স্থির হয়, বাইরের শব্দ হোক বা ভেতরে নীরবতা, তখন তো একটা শান্তি আসেই, বিক্ষিপ্ত ভাবটা কমে। হুম। কিন্তু এর পোটেনশিয়ালটা আরও অনেক গভীর। নিয়মিত অভ্যাস করলে এই শোনাটা আরও সূক্ষ্ম হতে থাকে, চেতনার স্তরে একটা পরিবর্তন আসে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে এটাকে কল্পনা এবং ধারণাগত পরিবর্তনের ধ্যান, মেডিটেশন অফ ইমাজিনেশন অ্যান্ড কনসেপচুয়াল চেঞ্জ এর মধ্যে ফেলা হয়েছে। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন, শুধু শুনে কিভাবে ধারণার পরিবর্তন হয়? এটা খুব মজার ব্যাপার, বুঝলেন তো? আমরা জগৎটাকে কিভাবে উপলব্ধি করি, মূলত তো ইন্দ্রিয় দিয়ে, আর আমাদের মনোযোগ যেখানে থাকে সেটার উপর ভিত্তি করে। হ্যাঁ, তা তো বটেই। এখানে আমরা কি করছি? মনোযোগটাকে সচেতনভাবে কন্ট্রোল করছি। হয় একটা বাইরের শব্দে দিচ্ছি, নয়তো ভেতরের নীরবতায়। যখন এটা করি, তখন আমাদের স্বাভাবিক যে চিন্তার প্যাটার্ন সেটা ভাঙে। আচ্ছা। আমরা তখন বুঝতে শুরু করি যে আমাদের মনোযোগটাই আসলে আমাদের বাস্তবতাকে তৈরি করছে বা ফিল্টার করছে। ওই শব্দ বা নীরবতার গভীরে গেলে অনেক সময় জাগতিক যে জিনিসপত্র, সেগুলোর ধারণাটা হালকা হয়ে যায়, সময়ের বোধটাও বদলে যেতে পারে। এভাবেই বাস্তবতার যে চলতি ধারণা, মানে আমাদের কনসেপ্ট অফ রিয়ালিটি,
সেটা পাল্টাতে শুরু করে। তার মানে এটা শুধু একটা রিল্যাক্সেশন টেকনিক নয়, বরং আমাদের পারসেপশন বা জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার একটা পথ। একেবারে। ওই ১১২টা কৌশলের মধ্যে এটা বেশ শক্তিশালী। কারণ সদ্য জিনিসটা আমাদের অস্তিত্বের খুব গভীরে গাঁথা। মানে মায়ের গর্ভেও তো প্রথম যে ইন্দ্রিয়টা কাজ শুরু করে সেটা হলো শোনার ক্ষমতা। ঠিক ঠিক। তাই শব্দের মাধ্যমে চেতনার গভীরে ঢোকাটা অনেকের জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে। তাহলে আজকের আলোচনার মূল জায়গাটা হলো বিজ্ঞান ভৈরব তন্ত্রের এই সরল অথচ গভীর কৌশলটা, যেখানে একটা বাইরের একটানা শব্দ বা ভেতরের অনাহত নাদ যাই হোক, তাতে মন দিয়ে আমরা শুধু যে শান্তি পাই তাই নয়, নিজেদের বাস্তবতার বোধকেও চ্যালেঞ্জ করতে পারি, একটা গভীর উপলব্ধির দিকে যেতে পারি। হ্যাঁ, একদম। আর এখান থেকে একটা বড় জিনিস শেখার আছে, সেটা হলো আমাদের মনোযোগের ক্ষমতা। আমরা তো সাধারণত মনোযোগটাকে বাইরের দিকে ছড়িয়ে রাখি। কিন্তু সেটাকে যদি ভেতরের দিকে ফেরাতে পারি বা একটা বিন্দুতে স্থির করতে পারি, তাহলে চেতনার কত গভীরে যাওয়া সম্ভব তারই একটা ইঙ্গিত দেয় এই কৌশল। হুম। আর ওই অনাহত নাদের ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে এই যে আপাত নীরবতা, তার গভীরেও একটা সাংঘাতিক স্পন্দনশীল জগৎ রয়েছে। সত্যি, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যদি শুধু শব্দ বা নীরবতার মতো একটা ইন্দ্রিয়ের বিষয়ের উপর মনোযোগ দিয়েই চেতনার এই রকম রূপান্তর সম্ভব হয়, তাহলে আমাদের সাধারণ মনোযোগ বা ইন্দ্রিয়ের নাগালের বাইরে উপলব্ধির আরও কত জগৎ, কত স্তর হয়তো অনাবিষ্কৃত থেকে যাচ্ছে। মানে আমাদের এই চেনা জগতের আড়ালে ভেতরে আর কি কি অভিজ্ঞতা লুকিয়ে আছে, যা হয়তো শুধু উন্মোচনের অপেক্ষায়।